সরকারের নানা পদক্ষেপেও জ্বালানিতে ফেরেনি শৃঙ্খলা। পাম্পে দীর্ঘ লাইন, স্বাভাবিক নয় সরবরাহ, বলছেন পাম্প মালিকরা। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ। সিলেটের সাথে চলছে উদ্ধার অভিযান। বাড়ছে হামের সংক্রমণ, রাজধানীর স্কুলগুলোতে নেই সতর্ক বার্তা। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। স্কুল কলেজে অনলাইন ক্লাস চালু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি নজর দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের। কয়েক বছরের মধ্যেই 3.25 কোটি মানুষ পাবে কৃষক কার্ড। 3 মাসে 30,000 এবং 4 বছরে 4 কোটি পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। তেপ্পান্ন বছর পর নাসার চন্দ্রাভিযান। 4 নভোচারী চাঁদের কক্ষে ঘুরে 10 দিন পর ফিরে আসবেন পৃথিবীতে। মজুতদারদের বিরুদ্ধে অভিযান। তেলের সংকট না থাকার সরকারি ঘোষণার পরও রাজধানীর পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না। আতঙ্ক ক্রয় না করতে বারবার অনুরোধ বা আহ্বানেও কেউ কর্ণপাত করছে না। এমন পরিস্থিতিতে রিফুয়েলিং স্টেশনে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই আছে। যানবাহনের এই দীর্ঘ সারি গেল কয়েক সপ্তাহের নিত্যকার চিত্র। পাম্পের সামনের লাইন কোনো আশ্বাসেই কমানো যাচ্ছে না। বারবার বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু এই কথায় কারো কোনো রা নেই। মন্ত্রীর কথা শুনে তো মনটা আনন্দে ভরা জায়গা। 4 দিন ঘুরে আমার অসুস্থ পানি, আমি তেল নিতে পারি নাই। অকটেন নেই, আমি নিতে আসছিলাম। মানুষ একটা প্যানিকের মধ্যে আছে। আসলে যদি তেল না পাওয়া যায়, পরবর্তীতে বাইকাররা কেমনে চালাবে, যাদের আসলে প্রয়োজন। সবারই দাবি তার তেল লাগবে, কিন্তু অপ্রয়োজনেও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। অভিযোগ আছে বিভিন্ন পাম্পে আলাদা করে লাইন দিয়ে ভরাট করছেন ট্যাঙ্ক। কেউ কেউ বলতেছে যে সিন্ডিকেট আটকায় রাখছে, আবার শুনতেছি যে না, পেট্রোল পাম্পে মজুদ থেকেও আমাদেরকে তেল দিচ্ছে না। এখন আমরা পড়ছি হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা কোথায় যাব আমরা বুঝতে পারতেছি না। এই সংকটটা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এখন সাভার থেকে কোনো তেল পাই না, একটা সিন্ডিকেট আছে যে তারা মজুত করতেছে। পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন শঙ্কা প্রকাশ করেছে, তেলের জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়লে কোনোভাবেই সংকট মোকাবেলা সম্ভব নয়। কিন্তু কে শোনে কার কথা? 10,000 লিটার তেল আনতাম আগে, আমাকে এখন 10,000 লিটার তেলই দিচ্ছে, কিন্তু ওই 10,000 লিটার তো আমার দুপুর 12টা বাজে শেষ হয়ে যাচ্ছে। আপনার যেটুক প্রয়োজন প্রতিদিন আপনি ওইটুক তেল নেন, 4-5 মাসে সরকার বসে বসে তেল দেবে আপনাকে। আপনি তো ওই প্রয়োজনের 3 গুণ 4 গুণ তেল চাচ্ছেন, এটা কেউ থেকে দেবে? চাহিদার সঙ্গে সরবরাহের অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। ফলে দীর্ঘ সময় লাইনে থেকেও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমাদের তো অনেক কাজে যাইতে হয়, তো লম্বা দীর্ঘ লাইনে থাকলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে আর কি। যার খুব প্রয়োজন তিনি পড়েছেন বড় সংকটে। ফলে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকে ফুয়েল কার্ড দেওয়া হবে। তখন এই কার্ড দেখিয়ে নির্ধারিত পরিমাণ তেল সংগ্রহ করতে হবে গ্রাহককে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। বুধবার রাত 9:30টায় এই ঘটনা ঘটে। মধ্যরাত থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রেলওয়ে জানায়, রাতে সিলেট অভিমুখী তেলের ওয়াগনবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হওয়ার সময় ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় একটি ওয়াগন খালে পড়ে যায়। দুর্ঘটনার পর 2টি ওয়াগন থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। স্থানীয়রা জানায়, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, প্রতিটি অয়েল ট্যাঙ্কার ওয়াগনে প্রায় 40,000 লিটার ডিজেল রয়েছে। আখাউড়া ও ঢাকা হতে উদ্ধারকারী 2টি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে সহযোগিতা করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। অনুরোধ করব আর দ্রুত ঢাকা সিলেট এবং সিলেট চট্টগ্রাম রুট যেন তাড়াতাড়ি এই চালু করে দেন। 6টা বগি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা বগি এখানে ব্রিজের নিচে খাদে পড়ে আছে।
মজুদারদের বিরুদ্ধে অভিযান, তেলের সংকট না থাকার সরকারি ঘোষণার পরও রাজধানীর পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না। এ নিয়ে বিস্তারিত জানতে রাজধানীর বিজয় সরণি পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানী পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না, আজকে সকালের চিত্র কেমন দেখছেন জানাবেন? আজকে সকালের চিত্র বলতে গেলে ঠিক একই রকম। আমি বিজয় সরণি পাম্পে রয়েছি এবং এই পাম্পের এখান থেকে ভিড়টা কিন্তু একদম মহাখালী আমতলী গিয়ে পৌঁছেছে। আমরা কথা বলেছিলাম আসলে যারাই এই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমরা একটু চাঞ্চল্যকর তথ্য জানলাম যে গতকালকে রাত 10:30 থেকে তারা এখানে আসলে লাইনে দাঁড়িয়েছেন। সেই লাইন এই মাত্র একদম পাম্পের কাছাকাছি এসে পৌঁছেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি দীর্ঘ প্রায় 7-8-10 ঘন্টার মতো সময় আসলে তারা এই লাইনে দাঁড়িয়ে আছে। এরপরে তাদের যে কাঙ্ক্ষিত তেল, সেই তেলটি পাচ্ছে। আসলে এর আগে আমরা মহাখালীর একটি পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি পাম্পটি বন্ধ। তো যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করেছেন যে বেশ কিছু পাম্প বন্ধ থাকায় সবাই আসলে এই যে বিজয় সরণির যেই ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে সেনাবাহিনী পরিচালিত, সেই স্টেশনে আসলে সবাই আসেন, যে কারণে এটার লাইনটা অনেক দীর্ঘ। আমাদের সঙ্গে একজন গ্রাহক রয়েছেন, আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলি যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন, কি চিত্র দেখছেন? রাত্রে 10:30 আসছি, এখন 8টা বাজে, এখনো পাই নাই, এখন পাবো আর কি। কিন্তু বাংলাদেশে সরকার বলে তেলের অভাব নাই, কিন্তু যে আমরা আশা করি যে পাম্পটি আছে বন্ধ থাকে তাদের পাম্প চেক করুক, যদি তাদের তেল থাইকে থাকে তাদের জরিমানা করুক। আর এই ট্রাস্টে দিতে হলে তারা দিতে পারবে না কেন? তারা কেন সিন্ডিকেট শুরু করছে? আমরা অনুরোধ, এই জনগণের কষ্ট থেকে, দুর্ভোগ থেকে আপনারা পাম্পটি চেক করেন, সেনাবাহিনী দিয়ে পাম্পটি চেক করেন। জি, বলছিলেন যে যেসব পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে না বা তেলের সংকটের অজুহাত দেওয়া হচ্ছে, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই এবং নতুন করে সেই আগের দামই নির্ধারণ করে দিয়েছে, সেই ক্ষেত্রে যারাই তেল দিচ্ছে না তাদের বিরুদ্ধে আসলে অভিযানে যাওয়ার কথা আসলে যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন। এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে কিন্তু যেমন আমরা গাড়ির যেই গাড়িগুলো দেখছি আসছে, তাদেরকে কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ ঢাকার মধ্যে যতগুলো পাম্প স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু এইখানেই আসলে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। বাকি অনেকগুলো পাম্পে আমরা এর আগেও দেখেছি যে হয়তো সীমিত পরিসরে, যদিও সরকারের বেঁধে দেওয়া নিয়ম না থাকলেও সীমিত পরিসরে আসলে তেল দেওয়া হচ্ছে। এক ধরনের কৃত্রিম সংকটের কথাও আসলে তারা বলছেন। তো গাড়ি চালকরা তো রয়েছেনই, পাশাপাশি যারা মোটরসাইকেল চালক তারাও রয়েছেন। এতে আসলে তাদের জীবন জীবিকায় বড় ধরনের আসলে প্রভাব পড়ছে। সুনন্দা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। দেশে হাম সংক্রমণের প্রকোপে বাড়ছে উদ্বেগ। সাধারণত 6 মাস থেকে 1 বছরের শিশুরা এর ঝুঁকিতে থাকলেও আক্রান্ত হতে পারেন বয়স্করাও। চিকিৎসকরা বলছেন, কোনো শিশুর জ্বর বা হামের উপসর্গ দেখা দিলে স্কুলে পাঠানো যাবে না, দূরে রাখতে হবে অন্যের সংস্পর্শ থেকে। তবে অভিভাবকেরা জানান, রাজধানীর স্কুলগুলোতে এ সংক্রান্ত কোনো সতর্কতাই নেওয়া হয়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, যার বিশেষায়িত ওয়ার্ডে গিয়ে দেখা যায় হাম আক্রান্ত শিশুদের শারীরিক যন্ত্রণা আর কান্না। এখানে অনেক অভিভাবক এসেছেন জ্বরে আক্রান্ত শিশু নিয়ে, যার মধ্যে পরে কারো কারো ধরা পড়ে হাম। এখন জ্বর নাই, এখন শুধু হচ্ছে ওই যে হাম, সারা শরীর, মুখে, নাকে, চোখের এই যে এদিক দিয়েও তো দেখতেছেন। যেদিন আসছি সেদিন আবার র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে এখানে আসছি, আর 7 দিন ধরে মানে র্যাশটা কমে গেছে। অতি সংক্রামক এ রোগে শিশুদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের দাবি, স্কুলগুলোতে এখন পর্যন্ত দেয়া হয়নি কোনো সতর্কবার্তা, নেওয়া হয়নি হাম রোধের কোনো পদক্ষেপ। বর্তমানে হামের পরিস্থিতি খুবই খারাপ, তো এই মুহূর্তে স্কুলে আসাটা মানে খুব রিস্ক বাচ্চাদের জন্য। যতটুকু মিডিয়াতে দেখতে পাচ্ছি, বাট স্কুলে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনো নেয়নি, তো আমরা এটা নিয়ে একটু ওয়ারিড। আমরা বলতে চাই যে আমাদের স্কুলগুলো যদি স্বাস্থ্য অধিদপ্তরের যেই বিষয়গুলো আছে ওইগুলি ফলো করে দেন, আমাদের জন্য এবং বাচ্চাদের সেফটির জন্য ভালো হয় আর কি। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে জ্বর এবং তার ধারাবাহিকতায় শরীরে লালচে অ্যালার্জি ও চোখ লাল হলে তা হামের উপসর্গ হিসেবে ধরা হয়। হাম সবারই হতে পারে, জ্বর হবে, খুব জ্বর, 3 থেকে 4 দিন পর গায়ে র্যাশ ওঠে, 4 দিন আগে থেকে র্যাশ হওয়া 4 দিন পর্যন্ত ছড়ায়। বাচ্চা যখন জ্বর হবে নিজের, বাচ্চাকে আপাতত স্কুলে পাঠাবেন। এ সময় হাম এবং হাম পরবর্তী নিউমোনিয়া চিকিৎসায় দেশের সব চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের কথা জানান তিনি। দেশে বাড়ছে হামের প্রকোপ, যা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুর শরীরে জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে।
এ সময় শিশুকে সকল খাবারই খাওয়াতে হবে বেশি বেশি, দিতে হবে ভিটামিন A, C এবং D যুক্ত খাবার। আতঙ্কিত না হয়ে নিতে হবে সঠিক পদক্ষেপ, শিশুকে রাখতে হবে অন্যান্য শিশুদের সংস্পর্শের বাইরে। রাজধানী শিশু হাসপাতাল থেকে জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত হামের সংক্রমণ বাড়ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীতে নেই রোগ শনাক্তের ল্যাব, প্রতিটি নমুনাই পাঠাতে হচ্ছে ঢাকায়, তাতেই তৈরি হচ্ছে জট। উপসর্গ নিয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে কক্সবাজারে হামে আক্রান্ত 54 শিশু, প্রাণ হারিয়েছে একজন। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শঙ্কা। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশুদের চাপ। জ্বর, র্যাশ আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন শিশুরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রাম মহানগর ও জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 76 শিশু। সংক্রমণ শনাক্ত হয়েছে 8 জনের। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক শিশু। যদিও রোগ শনাক্তে নেই স্থানীয় কোনো ল্যাব সুবিধা, সংগৃহীত প্রতিটি নমুনা পাঠানো হচ্ছে রাজধানী ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবে। দেশের একমাত্র এই ল্যাবের উপর নির্ভরশীলতায় তৈরি হচ্ছে নতুন জট। রিপোর্ট পেতে নির্ধারিত 72 ঘন্টারও বেশি সময় লাগছে অনেক ক্ষেত্রে। প্রত্যন্ত অঞ্চল থেকে স্যাম্পল যেতে রিপোর্ট আসতে কিছু সময় লেগেই যায়। সেই ক্ষেত্রে কিছু আঞ্চলিকভাবে যদি ল্যাব এই ধরনের ল্যাবের সুবিধা সম্প্রসারণ করা যায়, এটা সবার জন্য ভালো। সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। বিভিন্ন হাসপাতাল থেকে স্যাম্পল কালেকশন করা হয়। স্যাম্পল ঢাকা পাঠানোর প্রায় 2-1 দিন সময় লাগে। ঢাকা থেকে আমাদের জাতীয় হবে সেটা ন্যাশনাল মিজলস অ্যান্ড পোলিও ল্যাব, যেটা ঢাকায় IPH আছে, সেখান থেকে রিপোর্টটা আসে। ল্যাব ফ্যাসিলিটিগুলো বিভাগের পর্যায়ে আনা যায়, সেটা আমরা প্রপোজাল দিয়েছি। কক্সবাজারে গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 54 শিশু। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। গায়ের মধ্যে এগুলো দেখা যাচ্ছে লাল লাল কত রুটির মতো, এগুলো যখন ভীষণ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, ওনার অক্সিজেন দরকার। এখানে আসন সংখ্যা যেহেতু কম, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে সবাইকে একটু হিমশিম খেতে হচ্ছে। জেলার 95% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পেও এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখনই আমরা সতর্কতামূলকভাবে প্রত্যেকটা জায়গাতে সচেতন ক্যাম্পেনিং শুরু করে দিয়েছি আমরা, MR ক্যাম্পেইন যেটা বলি আমরা, এবং প্রত্যেকটা সার্চিং, যেটা সর্দি, কাশি, জ্বর, রোগীগুলো আলাদা করছি। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে শঙ্কা। আসিফ খান, ডিবিসি নিউজ। জ্বালানি সংকটের প্রভাব এবার শিক্ষা ব্যবস্থায়। মহানগরীর স্কুল কলেজে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন আসতে পারে। তবে শিক্ষার্থী অভিভাবকদের মতামত যেমন মিশ্র, তেমনি শিক্ষা গবেষকরা বলছেন স্কুল কলেজ নয়, বরং জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি নজর দেওয়া প্রয়োজন। সকালের ব্যস্ত শহর, স্কুলগামী শিক্ষার্থীদের কোলাহলে ভরে ওঠে চারপাশ। দীর্ঘ ছুটির পর আবার যেন প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে। শান্তিনগর থেকে প্রতিদিন স্কুলে আসে তোহফা ও মর্ম। একসাথে পথ চলা আর ক্লাসে তাদের বন্ধুত্বে আলাদা উচ্ছ্বাস। তবে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফলাইনে হলে ভালো হয়, যদি আমি অনলাইনে ক্লাস করি তাহলে আমি বন্ধুদেরকে অনেক মিস করব। নেট না থাকলে ক্লাস করতে পারি না, ক্লাস মিস হয়ে যায়। অফলাইন হলে ক্লাসটা ভালো হয়, কারণ অনলাইনে আমরা যে বিভিন্ন বিষয়ে যে ডাউট, ওটা ক্লিয়ার হয় না। শুধু শিক্ষার্থী নয়, এই পরিবর্তন নিয়ে ভাবছেন অভিভাবকরাও। সন্তানের পড়াশোনা আর মানসিক বিকাশ দুটোর মধ্যে ভারসাম্য নিয়েই তাদের চিন্তা। ও 2তে পড়ে, আরেকটা বেবির নার্সারিতে পড়ে। এখন যদি দুজনের ক্লাসে অনলাইনে হয়, তাহলে আমি বাসায় বসে কিভাবে মেনটেন করব? আমার নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট থাকে না, কিভাবে ক্লাস নেবে? সরকার তো ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমার থেকে মনে হয় 3 দিন যে অনলাইনে দিচ্ছে, এটা ভালোই হবে। সরকারের এই প্রস্তাব নিয়ে শিক্ষাবিদরা দিচ্ছেন নেতিবাচক মত। বলছেন জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজর দেওয়া উচিত, আর অনলাইনে শিক্ষার্থীরা কতটা মনোযোগী হবে তা নিয়েও রয়েছে সংশয়। 99% বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু শহর অঞ্চলে অবস্থিত, এবং সেখানে সবচেয়ে বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। সেখানে শিক্ষকেরা যেমন গাড়ি ব্যবহার করেন, শিক্ষার্থীরা তেমন গাড়ি ব্যবহার করেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেটিও একটি ভাবার বিষয়। এই গবেষক আরও বলছেন, আন্দোলনের সময় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে ব্যবধান হয়েছিল অনলাইন ক্লাস, সেটি আরও বাড়াতে পারে। এই জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় এখন পর্যন্ত ফিরে যেতে পারেনি। সেই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম কাজটা দরকার এই শিক্ষা ব্যবস্থার একটা স্বস্তিমূলক পরিবেশ তৈরি করা, যাতে করে আমরা এই বৈশ্বিক
পরিস্থিতি মোকাবেলার জন্য যদি নিতান্তই প্রয়োজন পড়ে তখন এই সিদ্ধান্তটা নিলে আমি মনে করি শিক্ষার জন্য মঙ্গলজনক হবে। সময়ের চাহিদা আর বাস্তবতার সমন্বয়ে শিক্ষার নতুন পথ কি তবে মিশ্র পদ্ধতিতেই? অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সে প্রশ্ন কিন্তু থেকেই গেল। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 4 বছরে 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এছাড়া কয়েক বছরের মধ্যে ধারাবাহিকভাবে 2,75,00,000 কৃষকের হাতে পৌঁছে দেয়া হবে কৃষক কার্ড। সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে বলেও জানান সরকার প্রধান। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। এ সময় পর্যায়ক্রমে ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কথা জানান সরকার প্রধান। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি উপজেলার 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অনেক দেশের সাথে তথ্য বিনিময়ের পাশাপাশি চুক্তি সইয়ের কাজ চলমান রয়েছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী জানান, পাচারের অর্থ ফিরিয়ে আনতে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠনের পাশাপাশি 11টি তদন্ত দল গঠন করেছে সরকার। যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। অর্থ পাচারে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন সহায়তা জোরদার করা হচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে বোরো আবাদে কৃষক যখন জ্বালানি তেল নিয়ে চিন্তিত, তখন কুষ্টিয়া সহ 3 জেলায় সেচ কাজে ব্যবহার হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানি। কোনো ধরনের বিড়ম্বনা ও ভোগান্তি ছাড়াই লক্ষাধিক কৃষক কম খরচে সেচ সুবিধা পাচ্ছেন। কৃষককে সারা বছর সেচ সুবিধা দিতে সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কুষ্টিয়া সদর উপজেলার কৃষক হাসান মণ্ডল 5 বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। তবে সেচের পানি নিয়ে তার চিন্তা নেই। ডিজেলের জন্য ধর্ণা দিতে হচ্ছে না পাম্পে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে মাত্র 200 টাকায় পানি পাচ্ছেন বছর জুড়ে। সেচ নিতে গেলে পারে তো একবারে 200 টাকার তেল পড়ে। একবারে লাগাতে গেলে বিঘি হইতে লাগা উঠতে গেলে 5 লিটার তেল লাগে। তেল লাগছে না, জন খরচ লাগছে না, ইচ্ছা মতো পানি নিতে পারছে। বোরো আবাদে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বেশ কয়েকটি উপজেলায় ডিজেলের উপর চাপ কমাচ্ছে প্রকল্পের পানি। তাই বোরো আবাদে ভালো ফলনের আশা করছেন চাষি। আমাদের এখন ধান চাষে সবে পানি কোনো সমস্যা নাই, পরিপূর্ণভাবে আমরা পানি পাচ্ছি। এর আগে আমরা বোরিং এ আবাদ করেছি, এখন পুরোটাই ক্যানেলে পানি পাচ্ছে। লোকবল নিয়োগ, নিয়মিত খাল খনন ও দখলমুক্ত করলে আরও সুবিধা পাওয়া যাবে বলে মত চাষিদের। আমাদের সিচুয়েশন ছিল 4টা জেলায়, ঝিনাইদহ ও মাগুরা। এর মধ্যে বর্তমানে আমরা পানি সরবরাহ করতে পারছি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া আর ঝিনাইদহের কিছু অংশ নেই। সর্বোচ্চ সংখ্যক কৃষককে সুবিধা দিতে সেচ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। যতটুকু
কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। পানি উন্নয়ন বোর্ডের কাছে যেহেতু এই প্রজেক্টের একটা সুবিধা আছে, এই সমন্বয়ের জন্য আজকে এই মিটিং। আর পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের ব্যক্তিগত অনেক চ্যালেঞ্জ থাকতে পারে। চলতি বছর জিকে সেচ সুবিধার আওতায় রয়েছে প্রায় 25,000 হেক্টর বড় জমি। ডিবিসি নিউজ ডেস্ক। আইন অনুযায়ী জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ, কিন্তু বরিশালের বাকেরগঞ্জে তার উল্টো চিত্র। যেখানে নিয়মনীতির কোনো চিহ্নই নেই, সেখানে রয়েছে পরিবেশ ছাড়পত্র, নেই প্রশাসনের তদারকি। সচেতন মহলও বলছেন অনিয়মই যেন এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এখানে পরিবেশ অধিদপ্তর আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে দূষণের মহোৎসব। উপজেলার আউলিয়াপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 300 মিটারের মধ্যে স্থাপন করা হয়েছে ইটভাটা। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে গাছ। প্রতিদিনই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য। আর গোড়ায় অফিস শুনছি যেটা দাদা, যে ওই গোড়ায় টাকা দিয়েছে আপনাকে কি জানি একটা অফিস কয় না পরিবেশ, ওই জায়গায় গোড়ায় বলুবাই হে যোগাযোগ আছে লাগে সব কিছু। এই গাছগুলিকে তারা কাইটে আয় না, ওই পাশেই সমিল থাকে, তার সমিলের কাজ দিতে এটা টুকটুক করে সঙ্গে সঙ্গে এগুলি বার্ন করে। এবং একটা সিজনে সমিলগুলিকে একটা আইনের আওতায় আনা উচিত, এবং এর কাছাকাছি কোনো সমিল থাকা উচিত না বলে আমরা মনে করতাম। একই চিত্র উপজেলার কলসকাঠি ইউনিয়নে। বাজারের আগেই রয়েছে রাজা ব্রিক্সের 3টি ভাটা। আশেপাশে আছে আরও অন্তত 10 থেকে 12টি ইটভাটা। প্রতিটি ভাটার সঙ্গেই রয়েছে করাতকল, যেখানে দেদারসে গাছ কেটে পোড়ানো হচ্ছে জ্বালানি হিসেবে। আরও ভয়াবহ চিত্র পাণ্ডব নদীর তীরে ডাপরকাঠি, কসনগর ও আশেপাশের এলাকায়। অভিযোগ আছে নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে মাটি, আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে সানব্রিক্স। রয়েছে একাধিক ড্রাম চুল্লিও। পরিবেশে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। আপনি দেখেন উন্নত বিশ্বে এখন এই পদ্ধতি থেকে মানুষজন সরে আসছে, কিন্তু আমরা এখনও এখান থেকে বেরোতে পারিনি। এটা আমাদেরকে শীঘ্রই এর থেকে বিকল্প দিকে পথে এগিয়ে যেতে হবে। এসব ভাটার অনেকেই দাবি করছেন তাদের রয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে গণমাধ্যম কর্মী দেখলেই চলে ম্যানেজের চেষ্টা। প্রশ্ন উঠেছে, যদি ছাড়পত্র থেকেই থাকে তাহলে কিভাবে করাতকল ও কাঠ পোড়ানোর মতো কার্যক্রম অনুমোদন পেল? আমাদের লোকবল খুব কম আর কি। আমরা যে মনিটর করব আর কি, একটা ভাটা ভাঙার পরে যে ওটা আর উঠবে না, উচ্ছেদ করার পরে ওটা উঠবে না, সেক্ষেত্রে আমরা এইটা একটু মনিটরিংটা আমরা কম জোরদার করতে পারি আর কি। কোনো আমরা আমাদের বাজেট স্বল্পতা আছে, আমরা আবার অভিযান পরিচালনা করব। জেলা প্রশাসক বলছেন আইন লঙ্ঘন হলে জবাবদিহির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এখন থেকে আমরা আশা করব কোনো রকম গাছ করাত কল যদি পাওয়া যায় বড় ব্যবস্থা নেওয়া হবে, বড় রকম জরিমানা হবে তাদের। এবং ড্রাম চুল্লি, যেটা আমি এর আগে দেখেছি যে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের পরে ড্রাম চুল্লি ভেঙে ফেলা হয়েছে, এরপরে যদি ড্রাম চুল্লি থাকে আমরা টোটালি ডিস্ট্রয় করব। এটি ছিল বরিশালের একটি মাত্র উপজেলা চিত্র, যেখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে দূষণ আর অনিয়মের মহোৎসবে মেতেছেন প্রভাবশালীরা। বরিশাল বিভাগের অন্যান্য স্থানের চিত্র আরও ভয়াবহ। স্থানীয়রা বলছেন, কবে টনক নড়বে পরিবেশ অধিদপ্তর কিংবা প্রশাসনের? কবে তারা রেহাই পাবেন দূষণের এমন মহোৎসব থেকে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। 53 বছর পর আবারও চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করল মানুষ। নাসার ঐতিহাসিক আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী এখন মহাকাশে। তারা পাড়ি দেবেন রেকর্ড দূরত্ব। বুধবার মধ্যরাতে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম চাঁদের দিকে মানুষের যাত্রা। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। 10 দিনের অভিযানে ওরিয়ন মহাকাশযানের প্রতিটি সিস্টেম নিখুঁতভাবে পরীক্ষা করা হবে। ভবিষ্যতে চাঁদের স্থায়ী ঘাঁটি ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে বলে জানায় নাসা। 2028 সালের মধ্যে চাঁদে আবার মানুষের পা পড়বে কিনা এই মিশনের সাফল্যই তা নির্ধারণ করে দেবে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে সরে আসার কথা জোরে সোরে বলা হচ্ছে। সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ছে, কিন্তু বাস্তবে এই রূপান্তর প্রক্রিয়াটি চলছে বেশ ধীর গতিতে।
কেন চাইলেই রাতারাতি তেল, গ্যাস বা কয়লার ব্যবহার বন্ধ করা যাচ্ছে না? কোথায় আটকে আছে এই রূপান্তর? বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন, ভারী শিল্প কিংবা নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী সবকিছুতেই মিশে আছে জীবাশ্ম জ্বালানি। বিশ্বজুড়ে কেন ফসিল ফুয়েলের এই আধিপত্য জানালেন এই জ্বালানি বিশেষজ্ঞ। জীবাশ্ম জ্বালানির উপর আমাদের এত বেশি নির্ভরশীলতার অন্যতম কারণ হলো এগুলো এন্ড টু এন্ড এনার্জি প্রোডাক্ট। এগুলোতে শক্তি সঞ্চিত থাকে এবং এগুলো অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যায়। কিন্তু নবায়নযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে এমনটা হয় না, কারণ এগুলো সম্পূর্ণ আবহাওয়া নির্ভর। তার মতে সৌর এবং বায়ুশক্তি পরিবেশ বান্ধব হলেও নিরবিচ্ছিন্ন নয়। তাই কেবল সোলার প্যানেল বসালেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ ধরে রাখতে শক্তির গ্রিড এবং বিশালাকার স্টোরেজ বা ব্যাটারির সিস্টেমে বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ ধরে রাখতে ব্যাটারি চমৎকার, কিন্তু মূল সমস্যা হলো শক্তির ঘনত্ব। ডিজেল বা কেরোসিনের মতো তরল জীবাশ্ম জ্বালানির তুলনায় একটি লিথিয়াম ব্যাটারির শক্তির ঘনত্ব 50 গুণ কম। এই কারণেই আমাদের কাছে দীর্ঘমেয়াদী স্টোরেজ ব্যবস্থা নেই। অন্যদিকে এক ব্যারেল তেল আপনি মাসের পর মাস গুদামে ফেলে রাখতে পারবেন। ফসিল ফুয়েলের বিকল্প হিসেবে বায়োফুয়েল বা কৃষিজাত জ্বালানির কথা বলা হলেও এর জন্য বিপুল কৃষিজমির প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির জন্য কৃষিজমি ব্যবহার করলে তা বিশ্বজুড়ে খাদ্য সংকট ও খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে। তাই যেসব অঞ্চলে পর্যাপ্ত সূর্যালোক নেই, সেখানে দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য সমাধান হিসেবে পারমাণবিক বা নিউক্লিয়ার শক্তির দিকে ঝুঁকতে হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা বলছেন, নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সৌর ও বায়ুশক্তি এখনও সবচেয়ে সাশ্রয়ী বিকল্প, কিন্তু বিদ্যমান সিস্টেমের সাথে এটিকে খাপ খাইয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ। তাই জীবাশ্ম জ্বালানি থেকে পুরোপুরি সরে আসার যাত্রাটি রাতারাতি সম্ভব নয়। বিভিন্ন খাতের প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করেই এই পরিবর্তন আসবে ধাপে ধাপে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। রিয়েল টাইম আপডেটে শীর্ষ হয়ে উঠে এসেছে ফ্রান্স। শীর্ষস্থান হারিয়েছে স্পেন, পিছিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এক ধাপ নেমে বাংলাদেশের অবস্থান 181তম। 2018 বিশ্বকাপ জয়ের পর আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এসেছে ফ্রান্স। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ জিতলেও র্যাঙ্কিং 3-এ নেমে গেছে আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হেরে 5 থেকে 6-এ নেমেছে ব্রাজিল। অন্যদিকে ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে 3-0 গোলে হেরে 181তম স্থানে অবস্থান করেছিল বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে 1-0 গোলে হারায় আরও কমেছে রেটিং। 9.18 রেটিং কমে হামজাদের বর্তমান রেটিং 899.53।